তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো 2022 সালে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের যাদের সাবজেক্ট হিসাবে সংস্কৃত রয়েছে, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে তোমাদের সংস্কৃত সিলেবাসের অন্তর্ভুক্ত যে ভাষা তত্ত্ব অংশ রয়েছে, এই অংশ থেকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। সংস্কৃতের ভাষাতত্ত্ব অংশ থেকে আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে কিন্তু সংস্কৃতের যে নোটসমূলক আলোচনা আজ থেকে শুরু হচ্ছে, এরপর ধারাবাহিকভাবে আমরা সংস্কৃতের কিছু নোটস নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে আসি আজকের এই মূল আলোচনায়। দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাসের অন্তর্ভুক্ত যে ভাষাতত্ত্ব অংশ রয়েছে, সেই অংশ থেকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি, আজকের এই ভিডিওতে যে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচিত হবে, সেই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছর 2022 তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি প্রশ্ন থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলে আসি প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দাও। উত্তরটা লিখতে শুরু করব আমরা এইভাবে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ পৃথিবীর প্রধান ভাষা বংশগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। ভারত তথা সমগ্র পৃথিবী জুড়ে সর্বাধিক জনপ্রিয় এবং প্রচলিত প্রায় 4000 ভাষার অধিকাংশই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। এরপর আমরা বাঁদিকে পয়েন্ট করব উদ্ভব, লিখব আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের উৎপত্তি হয়। এরপর বাঁদিকে আবার পয়েন্ট করব আদি বাসস্থান, লিখব ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষদের আদি বাসস্থান ছিল মধ্য ইউরোপ তথা দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে। পয়েন্ট করব এরপর বাঁদিকে আবার বিস্তার, লিখব আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা ছড়িয়ে পড়তে শুরু করে। সমগ্র পৃথিবী জুড়ে অবস্থানের পার্থক্যের জন্য ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যেও পার্থক্য সৃষ্টি হয়, ফলে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে 10টি প্রাচীন ভাষার জন্ম হয়। এরপর বাঁদিকে পয়েন্ট করব, লিখব শাখা, লিখব মূল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্ট যে 10টি শাখা সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রিক, ইতালিক, কেল্টিক, জার্মানিক, তোখারীয়, হিট্টাইট, আলবেনীয়, আর্মেনীয়, বাল্তোস্লাভিক, ইন্দো ইরানীয়, আর্য। এরপর আবার বাঁদিকে পয়েন্ট করব এবং লিখব ভাষাসমূহ, লিখব ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে উদ্ভব হয় পৃথিবীর বহু উন্নত মানের ভাষা। তার মধ্যে উল্লেখযোগ্য লিখব যথা সংস্কৃত, গ্রিক, লাতিন, ইংরেজি, জার্মান, ফরাসি, বাংলা, হিন্দি, আবেস্তীয়। পরের প্রশ্নে আমরা চলে যাব ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম এবং পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব এই প্রশ্নের উত্তর লিখতে শুরু করব। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় থেকে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে। অবস্থানের পার্থক্যের জন্য ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যেও ধীরে ধীরে পার্থক্য সৃষ্টি হতে শুরু হয়, ফলে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে 10টি শাখা ভাষার জন্ম হয়। সেগুলি হচ্ছে, এরপর আমরা পয়েন্ট করে এই 10টিরই পরিচয় লিখে নেব। লিখব প্রথম ইন্দো ইরানীয়, লিখতে শুরু করব ইন্দো ইরানীয় ভাষা শতম গুচ্ছের অন্তর্গত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 14 শতক নাগাদ এই ভাষাগোষ্ঠীর মানুষেরা দুটি দলে ভাগ হয়ে যায়। একদল মানুষেরা পারস্যের ভূখণ্ডে পামির মালভূমির আশেপাশে ছড়িয়েছিল। পরবর্তীকালে তারা পারস্য ভূখণ্ডে চলে যায় এবং ইরানীয় ভাষার বিস্তার ঘটায়। প্যারা চেঞ্জ করে লিখব আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ইন্দো ইরানীয় ভাষাভাষী একদল মানুষেরা ক্রমশ হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতের মাটিতে প্রবেশ করে। এরাই ভারতে ইন্দো আরিয়ান বা ভারতীয় আর্য বা বৈদিক ভাষার প্রচলন ঘটায়। ইরানীয় ভাষার নিদর্শন হলো আবেস্তা, ভারতীয় আর্য শাখার নিদর্শন হলো বেদ। চলে যাব 2 নম্বর বাল্তোস্লাভিক, লিখব এই শাখার ভাষাগুলির দুটি উপশাখার মধ্যে পড়ে, একটি হচ্ছে বাল্টিক এবং আরেকটি হচ্ছে স্লাভিক। বাল্টিকের 3টি ভাগ যথা হচ্ছে লিথুয়ানীয়, লাটভীয় এবং স্লাভিক। স্লাভিকের আবার 3টি ভাগ, পূর্ব দেশীয়, দক্ষিণ দেশীয় এবং পশ্চিম দেশীয়।
বাল্টোস্লাভিক ভাষার প্রাচীনতম নিদর্শন হলো বাইবেলের নিউ টেস্টামেন্টের অনুবাদ। এরপর আমরা 3 নম্বর চলে যাব আলবানীয়। পয়েন্ট করে লিখব, আদ্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে আলবানিয়ার কিছু অধিবাসী আলবানীয় ভাষা ব্যবহার করত। এই ভাষায় কিছু প্রত্নলেখ বহুদিন পর আবিষ্কৃত হয়। এরপর আর্মেনীয় লিখব, এশিয়া মাইনরের আর্মেনিয়া অঞ্চলে খ্রিস্টপূর্ব 7ম-8ম শতক নাগাদ এই ভাষা প্রচলিত ছিল। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত অন্যান্য ভাষার থেকে এই ভাষার ধ্বনিসমূহের পরিবর্তন ঘটেছে সবচেয়ে বেশি। শব্দের আদিতে কণ্ঠধ্বনির হ ধ্বনির সংরক্ষণ এখানে দেখা যায়। এরপর 5 নম্বর গ্রিক লিখব, এটি কেন্তুম গুচ্ছের অন্তর্গত। গ্রিসে সাইপ্রাস দ্বীপে এই ভাষা প্রচলিত। এর প্রধান উপভাষাগুলি হল দরিক, অস্ট্রিক, ইউনিক। হোমারের ইলিয়াড এবং ওডিসি ইওনিক উপভাষায় রচিত। এই ভাষার অন্তর্গত কোইনে ভাষা গ্রিসের সর্বজনীন কথ্য ভাষা। এরপর লিখব 6 নম্বর ইতালিক। লিখব, এই শাখার প্রধান ভাষা লাতিন। লাতিন ইতালিক লাতিউম প্রদেশের ভাষা। লাতিন ইউরোপের প্রধান সাহিত্যিক ভাষা। এই ভাষা থেকেই ইতালীয়, ফরাসি, স্পেনীয়, পর্তুগিজ ভাষার উদ্ভব হয়েছে। এখানে সমষ্ণ মহাপ্রাণ বর্ণ অঘোষে রূপান্তরিত হয়। এরপর 7 নম্বর জার্মানিক। লিখব, জার্মানিক ভাষার প্রধান উপভাষা হল গথিক। খ্রিস্টীয় 4র্থ শতকে ধর্মযাজক বুলফিয়া বাইবেলের কিছুটা অনুবাদ করেছিলেন। এই ভাষার উপভাষা হল পূর্ব, পশ্চিম ও উত্তর জার্মানিক। পশ্চিম জার্মানিকের উপভাষা হল ইংরেজি, জার্মান এবং ওলন্দাজ। ইংরাজি এখন পৃথিবীর মুখ্য ভাষারূপে গণ্য হয়। এরপর চলে যাব কেল্টিক। 8 নম্বর লিখব, কেল্টিক ভাষা একদা সমগ্র পশ্চিম এবং দক্ষিণ ইউরোপে বেশি ব্যবহৃত হতো। ইটালিক এবং জার্মানিক ভাষার প্রসারের জন্য এই ভাষা প্রায় লুপ্ত হয়ে যায়। তবে আয়ারল্যান্ডের অধিবাসীরা এই ভাষায় এখনও কথা বলে। কেল্টিক ভাষার 3টি ভাগ, একটি হচ্ছে গলিক, একটি হচ্ছে ব্রিটানীয়, আর একটি হচ্ছে আধুনিক গলিক। গলিক বিভাগের আইরিশই হল সমৃদ্ধতম ভাষা। এর নিদর্শন 5ম শতাব্দীর সুপ্রাচীন প্রত্নলিপি। এরপর চলে যাব তুখারীয়। 9 নম্বর লিখব, এটি তুখর জাতির ভাষা, তাই এমন নামকরণ। এটি পূর্ব ও পশ্চিম এই 2 আঞ্চলিক উপভাষায় বিভক্ত ছিল। পূর্বাঞ্চলের একটি লিপিতে তোখরি নামটি পাওয়া যায়। এরপর আমরা 10 নম্বর হিট্টাইট, এটা শেষ ভাগ, 10 নম্বর ভাগ লিখব। ভাষাবিজ্ঞানী হুগো উইঙ্কলার 1906 সালে এশিয়া মাইনরের কাছাকাছি বোঘাজকোয়ে এই ইট্টাইট ভাষার কিছু লেখ্য নিদর্শন বা প্রত্নবস্তু আবিষ্কার করেন। অধিকাংশ প্রত্নলিপি ছিল বানমুখে লেখা। এক্ষেত্রে বর্গের 2য় বর্ণ এবং 4র্থ বর্ণ নেই। এরপর পরের প্রশ্ন চলে যাব, 3 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন। কেন্তুম ও শতম টিকা লেখো, কিংবা প্রশ্নটা ঘুরিয়ে এরকম দিতে পারে, কেন্তুম ও শতম ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। লিখব, প্রথম শুরু করব। পৃথিবীর প্রায় 4000 ভাষাকে তাদের উৎসগত সাদৃশ্যের ভিত্তিতে যেই কয়টি ভাষা বংশে ভাগ করা হয়েছে তার মধ্যে ইন্দো ইউরোপীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষাগুলিকে পুরো কণ্ঠ পৃষ্ঠধ্বনি এর উচ্চারণ ভেদে প্রধানত 2টি শাখায় ভাগ করা যায়। একটি কেন্তুম এবং অপরটি হলো শতম শাখা। এরপর এদের বর্ণনা আমরা করব। প্রথম পয়েন্ট করব কেন্তুম ও শতমের উদ্ভব। লিখব, ভাষাবিজ্ঞানী অ্যাস্কালি 1870 খ্রিস্টাব্দ নাগাদ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষাগুলিকে পুরো কণ্ঠ পৃষ্ঠধ্বনির উচ্চারণের উপর ভিত্তি করে কেন্তুম ও শতম এই 2টি শাখার প্রচলন ঘটান। এরপর আবার পয়েন্ট করব কেন্তুম। লিখব, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত যে ভাষাগুলিতে পুরোকণ্ঠ পৃষ্ঠধ্বনিগুলি পরবর্তীকালে পশ্চাৎকণ্ঠ অর্থাৎ স্নিগ্ধ তালব্য ধ্বনি হয়ে গেছে সেই ভাষাগুলিকে কেন্তুম বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখব, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে 10টি প্রাচীন উপশাখা রয়েছে তাদের মধ্যে কেন্তুম গুচ্ছের অন্তর্গত 6টি। এই 6টি ভাষা হলো কেল্টিক, ইটালিক, জার্মানিক, গ্রিক, হিট্টাইট এবং তোখারীয়। এরপর লিখব শতম।
লিখব ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত যে ভাষাগুলিতে পুরো কণ্ঠ পৃষ্ঠধ্বনিগুলি পরবর্তীকালে শীষ ধ্বনিতে অর্থাৎ তালব্যস্ব, মূর্ধনস্ব এবং দন্তস্ব এই তিনটে শীষ ধ্বনিতে পরিবর্তিত হয়ে গেছে সেই ভাষাগুলিকে শতম বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখব ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে 10টি প্রাচীন উপশাখা রয়েছে তাদের মধ্যে শতম গুচ্ছের অন্তর্গত 4টি ভাষা হলো ইন্দো ইরানীয়, বাল্টো স্লাভিক এবং আলবানীয় এবং শেষতম হচ্ছে আর্মেনীয়। এই হয়ে গেল তোমাদের সংস্কৃতের ভাষাতত্ত্ব অংশ থেকে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। যাদের এই নোটস এই লেখাগুলি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য অসংখ্য ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা দেখতে থাকো।